আজকে যে ঘটনা বলবো সেই ঘটনাটা অ্যাকচুয়ালি প্রথমে সলভ হয়ে যায়, দেন কেউ একজন সন্দেহ প্রকাশ করে কেসটাকে রিওপেন করা হয়। ক্রিমিনালরা যেভাবে নিখুঁতভাবে এই ক্রাইমটাকে করেছিল, যদি একটা বাড়িতে সিসিটিভি ক্যামেরা না লাগানো থাকতো তাহলে এই ক্রাইমটা এর ব্যাপারে হয়তো কোনো তদন্তই হতো না এবং একটা মানুষের খুনকে হয়তো সামান্য একটা দুর্ঘটনা বলেই পুলিশ ফাইলে এই কেসটাকে চেপে দেওয়া হতো। পাপ্পাচান তার বাড়ি কেরালার কোল্লামে। পাপ্পাচান বরাবরই একটা এমন মানুষ যে কষ্ট করতে ভয় পায় না। একটা সময় সে ছোট্ট একটা সরকারি চাকরি শুরু করে। সেই সরকারি চাকরিতে সে একটা স্টেনোগ্রাফার ছিল, মানে ওই টাইপিং করতো। দেন আস্তে আস্তে সে সকালবেলা চাকরিতে যায়, রাত্রেবেলা সে ফিজিক্স নিয়ে পড়াশুনো করে গ্র্যাজুয়েশন কমপ্লিট করে। ডিপার্টমেন্টাল এক্সাম দিয়ে দিয়ে সে একটা সময় 2002তে যখন রিটায়ার হয় তখন তার পদ এসে দাঁড়ায় অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার অফ বিএসএনএল। চারটেখানিক ব্যাপার না। তো এই রকম একটা মানুষ, তার ব্যাপারে আপনাদের কি আইডিয়া? তার একটা বড় বাড়ি হবে, সে প্রচুর টাকা স্পেন্ড করে। যেমন এখনকার বেশিরভাগ মানুষজন তারা 10 টাকা ইনকাম করলে 9.5 টাকা স্পেন্ডই করে দেয়, কিন্তু পাপ্পাচান মোটেও ওই টাইপের মানুষ ছিল না। সে এমন মানুষ ছিল যে বেশিটাই সে সেভিংসে রাখাতে বিশ্বাস করত এবং এইটা নিয়ে তার পরিবারের সাথে তার অনেক ঝামেলা হয়েছে। তার ওয়াইফ ছিল স্কুল টিচার। সেই স্কুল টিচার ওয়াইফও একটা সময় বিরক্ত হয়ে তাকে ছেড়ে দিয়ে চলে যায়। তার ছেলে বড় হয়, বিয়ে শাদি করে, দেন কাতার চলে যায়। 2021 সালে তার মেয়ে রাচেল, সেও বিয়ে করে এবং উত্তরপ্রদেশের লখনৌতে চলে যায়। একা থেকে যায় পাপ্পাচান। এবার এই পাপ্পাচান 2002 সালে রিটায়ার হয়েছিল। সেই সময় একটা হিউজ অ্যামাউন্টের টাকা পেয়েছিল। তারপরে ওই টাকা দিয়ে সে কিন্তু শেয়ার কিনে, উল্টো পাল্টা সে খরচা করতো না, জমি জমা কিনে এবং আস্তে আস্তে প্রত্যেকটার ভ্যালু বাড়তে থাকে এবং 2022-23 সাল নাগাদ এসে তার যে প্রপার্টির পরিমাণ সেটা কোটি কোটি টাকা হয়ে যায়। আশেপাশের অনেক লোক এই ব্যাপারে টুকটাক জানতো। পুরো ব্যাপারটা পাপ্পাচান কখনো কাউকে বলেনি, ইভেন ফ্যামিলিকেও বলতো না। কিন্তু পাপ্পাচানকে আশেপাশের লোকজন খুব ভালো করে চিনত এবং চেনার পিছনে একটা কারণ ছিল। এই সরকারি আধিকারিক সে বাইক নিয়ে ঘুরতো না, সে ইচ্ছে করলেই গাড়ি নিয়ে ঘুরতে পারতো, কিন্তু সে ঘুরতো একটা সাইকেল নিয়ে। সাইকেল নিয়ে বাজার, সাইকেল নিয়ে ঈশ্বরের কাছে, সমস্ত কিছুই সে সাইকেল নিয়ে করতো। এই কারণে লোকে তাকে বেশ ভালো করে চিনেও গেছিল এবং তাকে নিয়ে অনেক সময় অনেকে মজা ঠাট্টাও করতো। কিন্তু পাপ্পাচান এত কিপটে বা বলতে পারেন সেভিং করা মানুষ হলেও তার প্রচণ্ড একটা ভালো গুণ ছিল। একটা কথা আছে না, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। পাপ্পাচান তার পারফেক্ট একটা উদাহরণ। সে লোকাল এরিয়াতে কুকুর, বিড়াল, ছাগল, গরু, শুয়োর যা পেত, যে প্রাণী পেত তাদেরকেই নিয়মিত খাওয়াতো। একটা বড় অ্যামাউন্টের টাকা তাদের পিছনেই খরচা করত। নিয়তির লিখন সেটা কে বদলাবে? তুমি যতই ভালো কাজ করো না কেন, তোমার যেদিন এই পৃথিবী থেকে যেতে হবে সেদিন তোমাকে যেতে হবেই। তুমি কোনোভাবে সেটাকে আটকাতে পারবে না। 23 মে 2024 সকালবেলা সাইকেল নিয়ে পাপ্পাচান একটা জায়গায় যাচ্ছিল। হঠাৎই পিছন থেকে তাকে একটা গাড়ির ধাক্কা মারে। দেন তারপর লোকজন এসে তাকে উদ্ধার করে হসপিটালে নিয়ে গেলে নেক্সট ডে পাপ্পাচানের হঠাৎই মৃত্যু হয়ে যায় এবং মৃত্যুর সময় তার বয়স ছিল 81 বছর। 81 বছর বয়সে একটা মানুষের নর্মাল মৃত্যু হলে তাও ফ্যামিলি, পরিবার, পরিজন একটু মেনে নেয়, কিন্তু এই ক্ষেত্রে রোড অ্যাক্সিডেন্ট, ফ্যামিলি তো বডিটাকে ঠিকঠাক করে দেখতেই পাচ্ছিল না। ছেলে শেষকৃত্যে আসতেই পারেনি, সে কাতার থেকে আসবে কী করে? কিন্তু মেয়ে তার বাবাকে ভোলেনি, সে আসে। তার সেই ডিভোর্সি ওয়াইফ, সেও আসে। তারা সৎকার করে এবং এই সৎকার সমস্ত কিছু করার 13 থেকে 14 দিন পর রাচেল, মানে পাপ্পাচানের মেয়ে, তার মনে পড়ে বাবার তো প্রচুর প্রপার্টি আছে, সেই প্রপার্টির তো একটা হিসাবপত্র করতে হবে, কার নামে কি রেখে গেছে। দেখুন আজকালকার দিনে, আজকালকার বলবো না, আগেকার দিনেও বাপ মা মরলো তো ছেলে মেয়ে জাস্ট সেই বডির সামনে বসেই আগে প্রপার্টি ভাগ করতে শুরু করে।
এরকম অনেক ভিডিও আপনারা কম বেশি দেখেছেন। আমি বাংলাদেশের তো এরকম বেশ কয়েকটা ভিডিও দেখেছি, এবং সত্যি বলতে এই ভিডিওগুলো দেখার পর মনে হয়েছে যে ওই বাবা মাগুলো সন্তান মানুষ করে কি করলো, শেষমেশ তাকে সৎকার না করে তার সামনে বসেই তার প্রপার্টিটাকে ভাগ করা হচ্ছে। যতক্ষণ না প্রপার্টি ঠিকঠাক করে ভাগ করা হবে ততক্ষণ সৎকার বা কবর দেওয়া হবে না। কি অদ্ভুত ব্যাপার না? এই রকম জালিম ছেলে মেয়ে কেন এই পৃথিবীতে থাকে? যদিও র্যাচেল এই সময় 14 দিন পর এই ব্যাপারটা নিয়ে ভাবা খুবই সাধারণ। র্যাচেলকে দোষ দিয়ে লাভ নেই, নর্মাল যে কোনো মানুষই এই জিনিসটা করে। তো র্যাচেল যখন তার বাবার সমস্ত ফাইন্যান্সিয়াল ট্রানজাকশন, প্রপার্টি কাগজ দেখছে, সে যেহেতু শিক্ষিত ছিল তার মনে না খটকা লাগে। তার বাবা এমন একটা মানুষ ছিল যে সব সময় সবাইকে বলতো জীবনে কখনো লোন নেবে না। তার বাবা দুটো লোন নিয়েছে, এইটা দেখেই সে অবাক হয়ে যায়। তার বাবার মৃত্যুর জাস্ট 2-3 মাস আগে তার বাবা একটা সরকারি ব্যাংক থেকে টাকা তুলে একটা নন ব্যাংকিং ফাইন্যান্সিয়াল সিস্টেম মানে এনবিএফসি, আমি নাম বলছি না, নাম বললে অনেক রকম প্রবলেম হতে পারে, তো এইরকমই একটা নন ব্যাংকিংয়ে সে টাকা রাখে। তারপর তার শেয়ার মার্কেটে যত শেয়ার ছিল তার 60 to 70%, যার অ্যামাউন্ট নিয়ার অ্যাবাউট 70 থেকে 80 লাখ, সেটা বিক্রি করে দিয়ে সেই নন ব্যাংকিংয়ে রেখেছে। এই জায়গাতে র্যাচেলের মনে না কেমন একটা সন্দেহ হয় যে তার বাবা তো এরকম ছিল না, তার বাবা তো এইভাবে শেয়ার বিক্রি করবে না, কিন্তু তার বাবা কি বুঝতে পেরে গেছিল যে তার মৃত্যু এইভাবে আসতে চলেছে? সে কি সতর্ক হয়ে যাওয়ার জন্যই এই কর্মকাণ্ড করেছে? কিন্তু তার থেকেও বড় ব্যাপার ছিল, যেটা র্যাচেল আর একটু পড়তেই বুঝতে পারে, যে টাকাগুলো তার বাবা তুলে নন ব্যাংকিংয়ে রেখেছিল সেই টাকাগুলো ওই নন ব্যাংকিংয়ের ব্যাংকিং পেজে দেখাই যাচ্ছে না। তার মানে টাকাটা না এই ব্যাংকে আছে না এই ব্যাংকে আছে, তাহলে টাকাটা গেল তো কোথায় গেল? এই ব্যাপারটা নিয়ে র্যাচেল সোজা চলে যায় থানায়, এবং থানায় গিয়ে পুলিশকে বোঝায় যে দেখুন এইভাবে অর্থনৈতিক গড়বড়ি আমার বাবার খাতায় কেন আছে। আমার বাবা এমন একজন মানুষ ছিল যে কোনোদিনও লোন নিত না, এইদিকে সে লোন নিয়েছে। সে শেয়ার মার্কেটের শেয়ার কেন বেচে দিল? শেয়ার মার্কেটের শেয়ার তো ট্রান্সফারও করা যায়, তো সেই ক্ষেত্রে বেচার তো কোনো দরকার ছিল না। তারপর একটা সরকারি ব্যাংক থেকে টাকা তুলে একটা নন ব্যাংকিংয়ে সে কেন টাকা লাগলো? তারপর সেই ব্যাংকের বুকেও সেই টাকাগুলো মেনশনই নেই, তাহলে টাকাগুলো গেল তো কোথায় গেল? পুলিশ তখন অলরেডি এই কেসের কিন্তু তদন্ত করেছে। মানে কোন কেসের তদন্ত? এই যে প্রথমে বলেছিলাম না যে পাপ্পা চানের একটা হিট অ্যান্ড রান কেসে মৃত্যু হয়েছিল, তো পুলিশ অনেক খোঁজাখুঁজি করার পর একটা ওয়াগনার গাড়ি পায়, এবং সেই ওয়াগনার গাড়ির যে চালক আছে যার নাম হচ্ছে আনিমন, সেই আনিমনকে খুঁজে পায়, তাকে জেলে পাঠায়, এবং 2 দিন পরেই সে বেল পেয়ে বেরিয়ে আসে। এই আনিমনের নামে কিন্তু আগেও অনেক কেস রেজিস্টার করা হয়েছিল। তো এই জায়গাতে এসে পুলিশ এই নর্মাল হিট অ্যান্ড রান কেসটাকে অন্যভাবে দেখতে শুরু করে। তারা আবার আনিমনকে খুঁজে বার করার চেষ্টা করে, কিন্তু আনিমনকে যেই না তারা খুঁজতে চায়, তারা দেখে যে আনিমন তার বাড়ি থেকে গায়েব। কোথায় সে? নানান জায়গায় খোঁজাখুঁজির পর এই আনিমনকে পাওয়া যায়, এবং আনিমনের সাথে আরও একজনকে পাওয়া যায় যার নাম হচ্ছে হাসিম। এই হাসিমেরই অ্যাকচুয়ালি গাড়িটা ছিল যেটা এই আনিমন চালাচ্ছিল সেই দিন যেদিন পাপ্পা চানকে সেই গাড়িটা ধাক্কা মারে। যেখানে অ্যাক্সিডেন্ট হয়েছিল সেই এরিয়াতে কোনো সিসিটিভি ক্যামেরা ছিল না, কিন্তু পুলিশ ভাবে রাস্তাতে সরকারি সিসিটিভি ক্যামেরা না থাকলেও আশেপাশে কোনো বাড়িতে কি সিসিটিভি ক্যামেরা আছে? পুলিশ প্রথমে কেসটাকে একদমই নর্মাল নিয়েছিল, এই কারণে এইসব তদন্ত তারা আর করেনি। কিন্তু যখন পাপ্পাজানের মেয়ে ওই অর্থনৈতিক গড়বড়ির ব্যাপারগুলো বলে, তখন পুলিশও নড়ে চড়ে বসে। তারা ওই স্থানে যায়, ডোর টু ডোর সার্চ করে, এবং একটা বাড়ি যেটা রাস্তার উল্টো দিকে সেকেন্ড বাড়ি ছিল, সেখানে বারান্দাতে তারা একটা সিসিটিভি পায়, এবং সেই সিসিটিভিতে ওই 23শে মের ইনসিডেন্টটা পুরো একদম লাইভ রেকর্ড হয়েছিল। এবং সেটা দেখার পর পুলিশের সন্দেহ 4 গুণ বেড়ে যায়। তারা বুঝতে পারে ডাল মে কুছ কালা হে না, পুরো ডালই কালো। কেন? পুরো দেখে যে একটা ওয়াগনার গাড়ি, সে একটা সাইকেল আরোহীকে ধাক্কা মারে, রাস্তা পুরো খালি,
ধাক্কা মারার কোনো দরকারই নেই। যদি ধরে নিন ড্রাইভার ড্রিঙ্ক করেছে, যদি ধাক্কা মেরেও থাকে, গাড়িটা একবারের জন্য স্টপ হলো না, ডাইরেক্ট চলে গেল। এবং তার পরপরই একটা নীল রঙের পালসার বাইকও ওখান থেকে গেল। এবং সেখানে কে আছে? এই গাড়িটা সেদিন তো আনিমন চালাচ্ছিল। এইভাবে কেন চালালো? এবার আনিমনকে যখন জিজ্ঞাসাবাদ করা হয়, তখন আনিমন এটা ক্লিয়ারলি বলে যে আমি কিছুই জানি না, সেদিন আমি একটু ড্রিঙ্ক করেছিলাম, জাস্ট অ্যাক্সিডেন্টটা হয়ে গেছে। আর হাসিম বলে আমার গাড়ি এটা ভাড়া নিয়েছিল। এবার কোথায় কি করেছে সেই ব্যাপারে স্যার কেন আমাকে জিজ্ঞাসা করছেন? পুলিশ না ক্লু পাচ্ছে না। সিসিটিভি দেখে তাদের সন্দেহ হয়েছে। এবার আনিমনের কল ডিটেল রেকর্ড দেখতে থাকে, এবং এই কল ডিটেল রেকর্ড এই রহস্যের জট খুলতে সব থেকে বড় হেল্প করবে। সেটা কি? এই আনিমন সে একাধিক মানুষের সাথে কথা বলেছে, কিন্তু তার মধ্যে বেশ কয়েকটা নাম্বার এমন কিছু মানুষের আছে যারা এই আনিমনের সাথে সেইভাবে প্রত্যেকদিন কথা বলবে না। আনিমন সে মাঝে মাঝেই তো চলে যেত, কিন্তু তার অ্যাকচুয়াল কাজ কি ছিল? সে মুরগির মাংস বিক্রি করতো। তো মুরগির মাংসর বিক্রেতার সাথে কোনো ব্যাংক ম্যানেজার, কোনো ব্যাংকের বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার তারা কি কথা বলবে? না, বলবে না। কিন্তু এই ক্ষেত্রে দেখা যায় আনিমন ফ্রিকুয়েন্টলি ব্যাংক ম্যানেজার, সেই ব্যাংকেরই বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজারের সাথে একাধিকবার কথা বলেছে। তাদের সাথে টাকার লেনদেনও হয়েছে, এবং টাকার লেনদেন 1-2 হাজার না, তার থেকে অনেক বেশি। এই ক্ষেত্রে পুলিশ বুঝতে পারে যে কেসটা কোথায় লিঙ্ক করেছে। অলরেডি রেচেল বলেছিল ব্যাংকের খাতায় গড়বড়ি আছে, শেয়ার বিক্রি, লোন নেওয়া। তো এই ক্ষেত্রে ব্যাংকের কি কোনো কর্মচারী জড়িত আছে? যেহেতু পুলিশের কাছে কল ডিটেল রেকর্ড চলে এসেছে, তারা ওই কল ডিটেল রেকর্ডের উপর ভরসা করেই সেই নন ব্যাংকিং ফাইন্যান্সিয়াল ওখানে যায়। ওখান থেকে দুজনকে অ্যারেস্ট করে। একজনের নাম হচ্ছে সবিতা, আর আরেকজনের নাম হচ্ছে অনুপ। অনুপ হচ্ছে বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার, আর এদিকে সরিতা হচ্ছে সিনিয়র ব্রাঞ্চ ম্যানেজার অফ দ্যাট ব্রাঞ্চ। এই জায়গাতে এনে তিনজনকে সামনাসামনি বসিয়ে যখন জিজ্ঞাসাবাদ করা হয়, পুলিশ তদন্তে আরও একজনকে অ্যারেস্ট করে আনে। যে হচ্ছে অটো ড্রাইভার, এবং যার নাম হচ্ছে মাহিন। এইবার ঘটনাটা একদম এলোমেলো হয়ে গেছে, নানান দিকে ছড়িয়ে ছিটিয়ে সমস্ত প্রমাণ পড়ে আছে। তো চলুন আপনাদের সুবিধার জন্য এই কেসটাকে একদম প্রথম থেকে শুরু করি। পাপ্পা চানের ব্যাপারে তো আপনারা কম বেশি জানেন। পাপ্পা চান অত বয়সেও একা থাকছিল, তার ছেলে মেয়ে ওয়াইফ সবাই আলাদা থাকছিল। পাপ্পা চানের উপর অনেকেরই নজর পড়েছিল। তো অনুপ যে বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার ছিল, তারও নজর পড়ে এই পাপ্পা চানের উপর। তাদের উপর ব্যাংকের অনেক প্রেশার থাকে যে নতুন নতুন ক্লায়েন্ট নিয়ে আসো। সে পাপ্পা চানকে অ্যাপ্রোচ করে, সে পাপ্পা চানকে বলে যে একটা পলিসি করতে। এই করানোর জন্য অনুপ একদিন সবিতাকেও ডেকে আনে। সবিতা আর পাপ্পা চান তারা মিট করতে থাকে, এই ব্যাংকের টাকা রাখা, নেওয়া, লোন নেওয়া সমস্ত কিছুর ব্যাপারে কথা বলতে থাকে। যেভাবে সবিতা বোঝাতে থাকে ঠিক সেইভাবে পাপ্পা চানও করতে থাকে। বলে এই পলিসিতে টাকা রাখলে আপনি অনেক লাভবান হবেন, এটা হবে সেটা হবে, এইরকম নানান কিছু বলিয়ে পাপ্পা চানকে তারা ব্রেইন ওয়াশ করে ফেলে। পাপ্পা চান অন্য সরকারি ব্যাংক থেকে টাকা তুলে তাদের নন ব্যাংকিংয়ে রাখছিল, শেয়ার মার্কেট থেকে শেয়ার বিক্রি করে টোটালটাই ফিক্সড ডিপোজিট করছিল এই নন ব্যাংকিংয়ে। কিন্তু এখানে একটা গেম সবিতা খেলছিল। সবিতা এই কর্মকাণ্ড আগেও 3-4 জনের সাথে করেছিল, কিন্তু সেই যে 3-4 জন ছিল তাদের টাকার অ্যামাউন্ট খুব একটা বেশি ছিল না। এই কারণে কেউ জানতে পারেনি, কেউ বুঝতেও পারেনি। কিন্তু এবার কি করে সে করে কি, যখন টাকাটা একটা ব্যাংক থেকে তুলে নিয়ে পাপ্পা চান ওই নন ব্যাংকিংয়ে ডিপোজিট করছে, তার মধ্যে একটা ট্রান্সফার উইন্ডো থাকে কয়েক ঘন্টার, মানে একদম ডাইরেক্টলি তোলার আগে। মানে তো ঠিক সেই সময়টা এই যে টাকার অ্যামাউন্টগুলো আছে এইটাকে সে কোলেট্রাল রেখে লোন নিচ্ছিল, এবং এই কাজে তাকে অনুপও হেল্প করছিল। তো আমি প্রথমেই বলেছি পাপ্পা চান বেশ হিসাবি মানুষ। তার চোখ থেকে অর্থনৈতিক এত বড় গড়বড়ি কি করে সরবে? পাপ্পা চান একদিন ব্যাংকের বই দেখে এই গড়বড়ি দেখে ডাইরেক্টলি সবিতাকে বলে যে সবিতা এটা কি হচ্ছে। সবিতা বলে না এটা হচ্ছে না ওটা হচ্ছে, মানে গোল গোল কথাটাকে ঘোরাচ্ছে। এবং তখনই পাপ্পা চান বুঝতে পারে যে না, কোনো একটা গড়বড়ি হয়েছে। সে সেই নন ব্যাংকিংয়ের
যেসব সিনিয়র ম্যানেজাররা আছে, কান্ট্রি হেড আছে, স্টেট হেড আছে, তাদের কাছে যায়, গিয়ে পুরো ব্যাপারটা বলে। স্টেট হেড, কান্ট্রি হেড তারা সবিতাকে বলে যে তুমি চাকরি হারিয়ে ফেলবে যদি না যত টাকার করাপশন তুমি করেছো সেই অ্যামাউন্টটা তুমি পাপ্পাচানকে রিটার্ন না করো। এবার সেই টাকার অ্যামাউন্টটা কত ছিল? নিয়ার অ্যাবাউট 30 লাখ মতন। এবং এই 30 লাখ টাকা কি করে দেবে সবিতা? সবিতা দিতে পারবে না। তো সবিতা ভাবে যে দেবই না টাকাটা, এর থেকে ভালো পাপ্পাচান, তার তো বয়স 81 হয়ে গেছে, সে মরে গেলে কেই বা তদন্ত করবে, আর এমনভাবেই মারার প্ল্যানটা করব যাতে কেউ বুঝতেই না পারে। এবং সেভাবে কি করা যায়। সেই সময় তার হঠাৎই 5 বছর আগের এক বন্ধু তার কথা মনে পড়ে। 5 বছর আগে তখনও সে নন ব্যাংকিংয়েই চাকরি করছিল। এবার ব্যাংক থেকে লোন নেওয়ার সময়, স্পেশালি নন ব্যাংকিং থেকে লোন নেওয়ার সময় খুব ইজিলি তারা লোন দিয়ে দেয়, কিন্তু লোনের কোনো একটা কিস্তি মিস গেলে যারা টাকা আদায় করতে আসে তারা যে কী লেভেলের বাজে ব্যবহার করে সেটা যাদের সাথে হয়েছে তারা কম বেশি নিশ্চয়ই জানেন। তো এই ক্ষেত্রে এই লোন আদায়ের জন্য সবিতা একজনকে ভাড়া করে, এবং যাকে ভাড়া করে তার নাম হচ্ছে আনিমন। 5 বছর আগের এই সম্পর্ক সে আবার রিঅ্যাক্টিভেট করে। সে আনিমনকে বলে যে একটা ছেলে আছে, তার নাম হচ্ছে অনুপ, মানে তার কর্মচারী যে আছে, মানে বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার অনুপকে বানায় পাপ্পাচানের ছেলে, এবং বলে যে ছেলে বাবাকে মারতে চলেছে। কেন? বাবা কিপ্টে টাকা পয়সা দেয় না, এই নাটকটা করে। অ্যাকচুয়ালি সবিতা খুব চালাক মাইন্ডের ছিল। সে জানতো এই পুরো টাকার যে করাপশনের ব্যাপারটা আছে এটা যদি এই ক্রিমিনালগুলো জেনে যায় তাহলে ব্ল্যাকমেলিং করতে পারে তারা। এই কারণে একটা নর্মাল খুনের মামলা সে দেখাতে যাচ্ছিল। ডিল ঠিক হয় 3 লাখ টাকায়। আলিমন রাজি হয়ে যায়। আলিমন একটা গাড়ি জোগাড় করে, সেই গাড়িটা ছিল হাসিমের। তার সাথে সাথে এক অটোওয়ালা ছিল যার নাম হচ্ছে মাহিন। এবার এই 3 জন মিলে প্ল্যান করেছে এমনভাবে মারতে হবে যাতে কোনোভাবে কেউ বুঝতে না পারে। তো প্রথম চান্স নেওয়া হয় অটো দিয়ে। অটোটা কে চালাচ্ছিল? অটো ড্রাইভার মাহিন। কিন্তু সেই দিন খুব বৃষ্টি হচ্ছিল, সেদিন এই কাজটা করা খুব রিস্কি ছিল। এই কারণে সেদিন তারা এই পুরো প্ল্যানটা ক্যান্সেল করে দেয়। সেকেন্ডেও তারা যখন রাস্তায় গিয়ে পাপ্পাচানকে মারার প্ল্যান করে, তারা দেখে রাস্তায় অনেক লোক আছে, প্রবলেম হবে। দেন থার্ড ডে হাসিমের গাড়ি করে এই পুরো হত্যাকাণ্ডটা ঘটানো হয়। কিন্তু এরা সবাই জানতো যে গাড়িতে একবার ধাক্কা মারলে অনেক সময় অনেক মানুষ বেঁচেও যায়। তো পাপ্পাচান যদি বেঁচে থেকে সে যদি সমস্ত কিছু বলে দেয়, এই কারণে ওই সাইডেই দাঁড়িয়েছিল মাহিন। এই দুর্ঘটনা ঘটলে সবাই যখন আশেপাশে আসে তখন সবাই মাহিনকে দেখে বলে তোমার অটোকে পাপ্পাচানকে নিয়ে যাও হসপিটালে। তখন মাহিন বলে আমি একটু ব্যস্ত আছি, আমি এমার্জেন্সিতে ফোন করে দিয়েছি। কিন্তু সে অ্যাকচুয়ালি 15 থেকে 20 মিনিট পর এমার্জেন্সিতে ফোন করেছিল, আর সবাই ভেবেছিল যেহেতু এমার্জেন্সিতে ফোন করা হয়ে গেছে অ্যাম্বুলেন্স তখনই চলে আসবে, কিন্তু আসে প্রায় 8 ঘন্টা থেকে 40 মিনিট পর। নেক্সট ডে পাপ্পাচানের মৃত্যু হয়, এবং তারপরে পরপর কি করে কি ঘটনা ঘটলো, কে কোথায় কিভাবে সন্দেহ করলো, কে কোথায় কিভাবে ধরা পড়লো, সবটাই কম বেশি আপনারা শুনেছেন এবং বুঝেছেন। তো এই জায়গাতে এসে আরও একটা ছোট্ট টুইস্ট আছে। অ্যাকচুয়ালি সবিতা নিজেকে এমন একটা শেয়াল পণ্ডিত ভাবছিল যে সে কোথাও ধরা পড়বে না, সে তো পুলিশের কাছে ধরা পড়েই গেছে। এবার তার আরও একটা ধরা পড়া আগে ছিল, সেটা সে যখন পুলিশকে বলবে সে রীতিমতন কেঁদে দেবে। সে বলে যে আমি যাদেরকে দিয়ে খুন করালাম তারা পরবর্তী সময় নিউজে পুরো ব্যাপারটা দেখে বুঝে যায় যে আমি কি করেছি আর আমি তাদেরকে মিথ্যে কথা বলেছি। তো তারা ব্ল্যাকমেল করতে শুরু করে। যে ডিলটা মাত্র 3 লাখে ফিক্স হয়েছিল সেখানে তারা নেয়ার অ্যাবাউট 10 থেকে 12 লাখ টাকা আমাকে ব্ল্যাকমেল করে নিয়ে নেয়। আর এই আলিমনও কম চালাক ছিল না। সে এই কর্মকাণ্ড ঘটানোর পর সে কিন্তু সিম চেঞ্জ করে নিয়েছিল। কিন্তু অতি চালাকের গলায় একটা কথা আছে না, তো এই ক্ষেত্রে আলিমনেরও তাই হয়। যখন পুলিশ দেখে সে সিম চেঞ্জ করেছে, পুলিশ আরও সন্দেহ করে এবং তখনই ডিসাইড করে এই আলিমনের কল ডিটেল রেকর্ডটা দেখা হবে, এবং কল ডিটেল রেকর্ডটাই সমস্ত লিঙ্ক একদম ফাঁস করে দেয়। আর এই কেসটার কি হলো? কেসটা তো কোর্টে ওঠে, সবাই বর্তমানে জেলে আছে, একমাত্র জেল থেকে বাইরে আছে সবিতা। সে 2025 সালে বেইল পেয়ে যায় 50,000 টাকার বন্ডে, কিন্তু কেসটা
এখনও কন্টিনিউ চলছে। পুলিশের কাছে সিসিটিভি আছে, কল ডিটেল রেকর্ড আছে, মানি ট্রান্সফারের ব্যাপার আছে, শেয়ার মার্কেটের সমস্ত বিক্রি বাট্টার সমস্ত হিসাব আছে, সমস্ত প্রমাণ পুলিশের কাছে আছে। পুলিশ যদি ভালো করে চার্জশিট বানায় তাহলে এই কেসে এই প্রত্যেকের আমি শিওর আজীবন কারাবাস তো হবেই হবে। এই ছিল আজকের একটা ভেরি ইন্টারেস্টিং ট্রু ক্রাইম ঘটনা। এই রকম রিয়েল লাইফ ট্রু ক্রাইম ঘটনা ইন স্টোরি ফরম্যাটে যদি আপনারা শুনতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সাবধানে থাকবেন, সতর্ক থাকবেন এবং অনেক আনন্দে থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো এক ভেরি ইন্টারেস্টিং ট্রু ক্রাইম ঘটনার সাথে।